কিন্তু ভয় পেলে চলবে না। ও লোকটা না জানতে পারে কার্টিস ভয় পেয়েছে। ও লোকটা না জানতে পারে কার্টিস ভয় পেয়েছে। ওকে যেন সে দেখেনি। এমনিভাবে এখান থেকে সরা। জল থেকে উঠল লিজা। উঠে শুকনো তোয়ালে রেখেছিল একখানা পাথরের উপর। সেখানে সেখানা নিয়ে গা মাথা মুছছে। এমন সময় ঝুপ করে একটা পাথরের চাই এসে পড়ল কুণ্ডের জলে। তার কাছ থেকে দুহাত তফাতে। চমকে সে ফিরে তাকালো। তাকাতেই দেখে উঁচু পাহাড়ের বুকে দাঁড়িয়ে অ্যালান। লিজাকে ফিরতে দেখে অ্যালান বললেন, মাথায় চুল? এলিজাবেথ স্পষ্ট শুনল না। অ্যালানের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, কি কি বলছেন? অ্যালান চেঁচিয়ে বললেন, নিজের মাথার চুলের গুছি ধরে দেখিয়ে, মাথায় চুল? শুনতে পেল এলিজাবেথ। চেঁচিয়ে সে জবাব দিল, কেটে ফেলেছি। অ্যালান বললেন, খুব ভালো করেছেন। স্নান হলো তো? এখন আসুন, চটপট খাবার তৈরি। অ্যালান নেমে এলেন পাহাড় থেকে এলিজাবেথের কাছে। তারপর দুজনে ছাউনিতে ফিরবেন। সে লোকটাকে দেখিয়ে এলিজাবেথ বলল, ঠায় দাঁড়িয়ে আছে ওইখানে। কি মতলব কে জানে? অ্যালান দেখলেন, দেখে বললেন, অস্ত্রশস্ত্র কাছে নেই দেখছি। কাফিও নয়। কে? এ মূল্য কে এলো কোথা থেকে? ছাউনির দিকে দুজনে চলেছেন। লোকটা গম্ভীরভাবে তাদের দিকে এগিয়ে এলো। ওদিকে খাবার তৈরি। অ্যালান আর এলিজাবেথের দেখা নেই। গুড এলেন তাদের সন্ধানে। এসে ও লোকটার ওই মূর্তি দেখে গুড সাতঙ্কে অ্যালানকে প্রশ্ন করলেন, কে ও? অ্যালান বললেন, জানি না। এমন মূর্তি আফ্রিকায় এতকাল আছি কখনো কখনো দেখিনি। লোকটা ভাবে লোকটার ভাবে ভঙ্গিতে মনে হলো অনিষ্ট করবে না। কি যেন বলতে চায়। তাকে প্রশ্ন করে অ্যালান শুনলেন, তার নাম উম্বোপা। এদের দলে আসতে চায়। মালপত্র বইবে। 5 মাস খাটবে। বেয়ারার কাজ করবে। তার জন্যে 1 পয়সা মাইনে চায় না। আরও অনেক কথা বলল এদেশি ভাষায়। অ্যালান চিন্তা করছেন। গুড বলে উঠলেন, এখানে ও এসে জুটল কী করে? অ্যালান বললেন, তা জানি না। তবে ও যা বলল ওই বনো দেশেই ও যেতে চায়। আমাদের লোকজন আছে, বন্দুক আছে, নিরাপদে যেতে পারবে, তাই সঙ্গী হতে চায়। এখানকার লোকজনের মুখে শুনেছে একদল সাহেব ও দেশে যাচ্ছে, তাই আমাদের সন্ধান করছিল। এলিজাবেথের মনে কেমন খটকা। সে বলল, ও দেশে ওর যাবার কারণ? উম্বোপাকে অ্যালান প্রশ্ন করলেন। সে কি জবাব দিল? তার জবাব শুনে অ্যালান চটে উঠলেন। তিনি বললেন, লোকটাকে মোটেও সুবিধার মনে হচ্ছে না। জিজ্ঞাসা করলুম, কেন যাবে? তাতে চোয়ারের মতো জবাব দিল, আপনারা কেন যাচ্ছেন? তা যখন আমি জিজ্ঞাসা করিনি, তখন আমি কেন যেতে চাই আপনারা জিজ্ঞাসা করবেন কেন? এলিজাবেথ বলল, লোকটা জোয়ান আছে। এর মতো একজন লোক যদি দলে থাকে, আমি বলি ভালোই হবে। নিন ওকে সঙ্গে। অ্যালান বললেন, কিন্তু একেবারে অজ্ঞাত কুলশীল? এলিজাবেথ বলল, তাতে কি? আমরা এত লোক, সঙ্গে অস্ত্র শস্ত্র, ও একা কি করবে? অ্যালান বললেন, কিন্তু কেন ও যেতে চায়? আমার কেমন সন্দেহ হচ্ছে। তাছাড়া আমরা যেখানে চলেছি সে খুব ভয়ানক জায়গা, তাই মানে খুব হুঁশিয়ার হওয়া দরকার। অ্যালানের দ্বিধা সংশয় সত্ত্বেও উম্বোপাকে বহাল করা হলো। 7ম পরিচ্ছেদ। রহস্য। লোকটার সম্বন্ধে অ্যালানের মনে অস্বস্তি। সে অস্বস্তির কাঁটা বুকে। তিনি চলেছেন সকলকে নিয়ে অরণ্য পথে, পাহাড় নদী অতিক্রম করে। কদিনের পথ চলায় উম্বোপার আচারে ব্যবহারে ভয়ের বা সন্দেহের কিছু দেখা গেল না।
দলে লাইন দিয়ে সে চলেছে গুড আর এলিজাবেথের ঠিক পেছনে। অ্যালান চলেছেন সকলের আগে, বেশ খানিকটা এগিয়ে, পথের চারদিকে সতর্ক নজর রেখে। অবশেষে ম্যাপে লেখা সেই অজানা মুল্লুকের সীমান্তে সকলে পৌঁছলেন। এরপর অরণ্য, না পাহাড়, না গ্রাম, না নদী। আজ পর্যন্ত এখানকার কোনো হদিস মেলেনি। ম্যাপেও এর কোনো উল্লেখ নেই। শুধু লেখা অজানা মুল্লুক, বুনোর মুল্লুক, রহস্যপুরী অন্ধকারের রাজ্য। এখানে পৌঁছাবা মাত্র খিবাকে ডেকে অ্যালান বললেন, আমি ঘুরে চারদিকে দেখে আসি। তুমি বেশ কড়া নজর রাখো সকলের উপর, বিশেষ করে এই উম্বপার উপর। অ্যালান চলে গেলেন, চারদিক দেখে ফিরে এলেন। এসে দেখেন দলের বেয়ারা কুলিদের মধ্যে দুটো দল হয়েছে। এক দল আর এক পা এগোবে না, তাদের পণ, আর এক দল যাবে। এ নিয়ে দু দলে প্রথমে চুপি চুপি কথা, তারপর জোর তর্ক। যারা যেতে চায় না, এক গাছা লাঠি নিয়ে খিবা তাদের পিঠে দিল ঘা বসিয়ে। উম্মপা এগিয়ে এলো, বিদ্রোহী দলের পানে তাকিয়ে বলল, কি হয়েছে, কেন যাবে না? উম্মপার ওই লম্বা চওড়া চেহারা দেখে তারা ভয়ে এতটুকু। সকলে বলল, যাব। হ্যাঁ, যেতে হবে। যখন টাকা নিয়ে এসেছো তখন যেতেই হবে, ছাড়ান নেই। ছাউনি ফেলা হলো, কিন্তু অ্যালানের মনে অস্বস্তি। ভয় পেয়ে যারা যেতে চাইছে না, জোর করে তাদের কাছ থেকে তেমন কাজ পাওয়া যাবে না, তবু ছাড়া চলে না। কালুয়ানাদের গায়ের মুখে আসা গেছে, দলে যত ভারী থাকা যায় ততই মঙ্গল। বিশেষ সঙ্গে একজন মহিলা রয়েছে। খিবা এলো, তার হাতে অদ্ভুত গড়নের একটা ছড়ি। সেটা সে দিল অ্যালানের হাতে। নেড়েচেড়ে অ্যালান দেখলেন, ভারী মজার ছড়ি। ছড়ির মুখে চিরাবাসের কটা ফালি। তিনি বললেন, কোথায় পেলে? খিবা বলল, বেয়ারারা কুড়িয়ে পেয়েছে। রাবিশ বলে অ্যালান সেটা দূরে একটা ঝোপের মধ্যে ফেলে দিলেন। খিবা বলল, ওরা বলছে ওটা কালুয়ানাদের ঝুমঝুমে বাজনা, দেখে ওরা ভয়ানক ভয় পেয়েছে। অ্যালান বললেন, ওদের বুঝিয়ে বলো আমাদের সঙ্গে বহুত গুলি বারুদ বন্দুক আছে, কালুয়ানাদের সাধ্য হবে না কিছু করবে। খিবা চলে গেল। গুড এসে জিজ্ঞাসা করলেন অ্যালানকে, এই উম্বপার পরিচয় পেলেন? কোথাকার মানুষ? এখানে কি করে এলো? অ্যালান বললেন, শুধু এইটুকু বলেছে, ওর মার সঙ্গে ও থাকতো মাহবি গায়ে, যেখানে ওর সঙ্গে আমাদের দেখা। সেখান থেকে মাইল খানেক দূরে মাহবি গ্রাম। ও বলে মা মরে গেছে, মা মরে যেতে মাহবি গ্রাম ছেড়ে ও চলে এসেছে। বলে ওর নাকি পণ ওর মার কাছে সত্য করেছে, অজানা বুনোমূল্যকে ও যাবেই। এছাড়া আর কিছু জানতে পারলেন না? না। রাত্রে বিশ্রাম। বেয়ারারা গান ধরেছে তাদের ছাউনিতে। এলিজাবেথ বলল, ওরা তাহলে যাবে? ভয় গেছে? না। অ্যালান বললেন, ওরা ভয়ের গান গাইছে। এলিজাবেথ তাকালো সপ্রশ্ন দৃষ্টিতে অ্যালানের দিকে। অ্যালান বললেন, ইচ্ছা না থাকলে কারো কাছ থেকে কাজ পাওয়া যায় না মিসেস কার্টিস, কিন্তু তাহলে মুশকিল হলো তো। পরের দিন সকালে খিবা এসে খবর দিল, বেয়ারা কুলির দল রাতে সকলে সরে পড়েছে। শুধু সরা নয়, অনেক রসদপত্র সরিয়ে নিয়ে গেছে। খিবা এবং উম্বপাকে অ্যালান বললেন, মিলিয়ে দেখো কী কী জিনিস সরালো। দেখে এসে তারা জানালো, খাবার দাবার, গুলি বারুদ ও কিছু কিছু গেছে। অ্যালান বিস্মিত হলেন। তিনি বললেন, তাহলে নেহাত দরকারি জিনিস ছাড়া আর কিছু তো নিয়ে যাওয়া চলবে না আমাদের। মুশকিল হলো। উম্বপা বলল, আমি আছি, খিবা আছে, তাছাড়া পথে লোক আর পাবো না। অ্যালান বললেন, তা বলতে পারি না, তবে অনিশ্চিতের উপর নির্ভর করা চলে না তো। তখন গুলি বারুদ, বন্দুক, ওষুধপত্র এবং খাবার দাবারের মধ্যে যা একেবারে খুব দরকার তাই নিয়ে অগ্রসর হবার কথা হলো। গুড বললেন, এলিজাবেথের দিকে চেয়ে, কি বলো?
এখনও যেতে চাও? অ্যালানের দিকে চেয়ে এলিজাবেথ প্রশ্ন করল। আপনি কি বলেন? অ্যালান বললেন, আমি পয়সা নিয়েছি, যেতে বাধ্য। এলিজাবেথ বলল, আমার কথার জবাব বুঝে এই? গুড বললেন, দুঃখ বা মান অভিমানের কথা নয় লিজা, জীবন মরণের কথা। আমি বলি, এ পর্যন্তই কোনো উদ্দেশ্য পেলুম না তো, অতএব এখান থেকে ফেরা যাক। অ্যালান বললেন, এখান থেকে এগোনো বা ফিরে যাওয়া একই কথা। এলিজাবেথ বলল, তাহলে এগোনো যাক। আমার মন বলছে আমাদের যাত্রা হয়তো। অ্যালান বললেন, কালুয়ানাদের কাছ থেকে আরও খবর পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। গুড বললেন, তাহলে যাওয়া সাব্যস্ত? তাই। রসদপত্র যা বলেছি, যা একেবারে না নিলে নয়, নিয়ে যাব। বাকি এখানে রেখে দিয়ে যেতে হবে। উম্মপা বলল, আমরা বহুত রসদ বইতে পারবো, তারপর পয়সা দিলে গ্রামে লোক পাওয়া যাবেই। দেখা যাক। অ্যালান নিঃশ্বাস ফেললেন। গুড তাকালেন অ্যালানের দিকে। তার চোখের দৃষ্টিতে রীতিমতো আতঙ্ক। অত লোকজন, অত সরঞ্জাম পত্র। লোকজনদের বিদায় দিয়ে দলে এখন মোটে 5 জন। অ্যালান, এলিজাবেথ, গুড, খিবা আর উম্বপা। অ্যালান বললেন, নিজেদের কিছু কিছু মাল বইতে হবে। এলিজাবেথ সব আগে দিলে জবাব এলিজাবেথ সব আগে দিল জবাব, বলল, নিশ্চয়। কথা বলে সে নিজের সাজ পোশাকের ছোট পুটলিটা নিল হাতে। অ্যালান বললেন, হাতে নেওয়া চলবে না, স্টুপে বেঁধে পিঠে ঝুলানো চাই, না হলে উঁচু নিচু পথ, কাটা ঝোপঝাপ, শুকনো মজা নদী, পুকুর, নানা অবস্থায় পড়তে হবে এখন। এলিজাবেথের মালপত্রের বান্ডিল কতক অ্যালান নিলেন, হালকাগুলো স্টাম্পে বেঁধে লিজার পিঠে দিলেন চাপিয়ে। বন্দুক, গুলিবারুদ, অস্ত্রশস্ত্র, খাবার, এসবের ভারী মোট উম্বপা আর খিবা নিল মাথায়। গুড এবং অ্যালান নিজেদের কাপড় চোপড়গুলো প্যাক করে পিঠে বাঁধলেন। তারপর যাত্রা শুরু। সকলের আগে আগে অ্যালানের পর এলিজাবেথের পর গুডের পিছনে উম্বপা আর খিবা। চলার বিরাম নেই। সকাল থেকে দুপুরে একটু বিশ্রাম, সেই ফাঁকে খাওয়া দাওয়া, পথে বুনো হাঁস মুরগি মেরে খাওয়া, মাঝে মাঝে হরিণ ছানা মেলে খাওয়া দাওয়ার পর আবার চলা সন্ধ্যা পর্যন্ত, তারপর বিশ্রাম। রাত্রে জঙ্গল নিরাপদ নয়, সঙ্গে আবার মহিলা, তাই খুব হুঁশিয়ার হয়ে চলতে হচ্ছে। দিনের পর দিন যাচ্ছে কেটে, কতদিন, কত রাত্রি। সকলে শুধু বুঝছেন আরও নিবিড় অজানা রহস্যে প্রবেশ। দিনে দিনে আতঙ্ক ঘন হয়ে উঠছে। সামনে কি কে জানে, কোথায় চলেছেন সকলে কেউ জানে না। এলিজাবেথ এখন মর্মে মর্মে বুঝছে অ্যালান কেন রাজি হতে চাননি আসতে। কালুয়ানাদের গ্রামের কাছাকাছি আসা গেছে, মনে মনে তা বুঝছে এলিজাবেথ। গুডও বুঝেছেন। একদিন সকালবেলা বেশ খানিকটা লম্বা পাড়ি দিয়ে এগিয়ে আসবার পর অ্যালান থমকে দাঁড়ালেন। দুহাত তুলে পিছনে নিঃশব্দ সংকেত, অর্থাৎ চুপ করে দাঁড়াও, কোনো রকম শব্দ নয়। অ্যালানের সন্ধানী চোখের দৃষ্টি সঞ্চালিত হচ্ছে কাছে দূরে, আশেপাশে, ঝোপঝাড়, অরণ্যের রন্ধ্র ভেদ করে। অ্যালানের পিছনে এরা 4 জন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে চারদিকে চেয়ে চেয়ে দেখছে। সামনে একটু দূরে শুরু হয়েছে বুক ভরা উঁচু ঘাসের ঘন জঙ্গল। ও জঙ্গল ভেদ করে চলতে হবে, তাছাড়া উপায় নেই। মাথার উপর চড়া রোদ, বাতাসের নামগন্ধ নেই। ঘাসগুলো নিষ্কম্প, নিথর, এমন নিথর মনে হচ্ছে আতঙ্কে যেন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। প্রায় 5 মিনিট চুপচাপ দাঁড়িয়ে চারধারে দেখে অ্যালান নিঃশ্বাস ফেলে ইশারায় জানালেন, চলো। আবার চলা শুরু, আরও সাবধানে। ঘাসের বনে
চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘাসগুলোই যেন ঢেউয়ের দোলা লেগেছে, নয়ে নয়ে পড়ছে ওদিকে। অ্যালান আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে দুহাত তুলে আবার সংকেত দাঁড়াও। অ্যালানের পেছনে চারজনে স্থির হয়ে দাঁড়ালো। বিশ্ব পৃথিবীর যতখানি দেখা যাচ্ছে নিঝুম নিস্তব্ধ, কোথাও প্রাণের স্পন্দন নেই। সকলে উৎকর্ণ, একটা পাখির ডাক না শোনা যায় না, জানোয়ারের পায়ের শব্দ, মানুষের সাড়া কিছু না। এতখানি জায়গা জুড়ে এমন জমাট স্তব্ধতা মনে হয় যেন অসম্ভব, যেন চাবি ঘুরিয়ে না মন্ত্র পড়ে কে রূপ রস গন্ধ স্পর্শ এগুলোকে পৃথিবী থেকে একেবারে ছাপ করে দিয়েছে। যেন মতলব এ লোকগুলো এ পথে ওদিকে কোথায় চলেছে দেখা যাক। 5 মিনিট পরে অ্যালান হাত নামালেন, সংকেত শেষ। নিঃশ্বাস ফেলে অ্যালান বললেন, সন্ধ্যা হয়ে এলো, এইখানেই আজ রাতের মতো বিশ্রাম। দলে লোক কম, তাঁবু ফেলা, তাঁবু গোটানো সহজ ব্যাপার নয়। অনেকখানি ফাঁকা জায়গা দেখে অ্যালান বললেন, তাঁবু খাটাবার দরকার নেই, এখানে সিংহ বা চিতা নেই, সাপখোপও আসবে না, শুধু অগ্নিকুণ্ড করে স্রেফ তার মধ্যে থাকা, কম্বলে আপাদমস্তক জড়িয়ে পড়ে থাকা, হাত পা এলিয়ে চোখ বুজে বিশ্রাম। কাল আবার চলবার জন্য চাঙ্গা হওয়া চাই। তিনি তাকালেন এলিজাবেথের পানে, কৌতুক ভরে বললেন, কেমন বোধ করছেন মেম সাহেব? দু চোখে ভৎসনার শিখা। ভ্রুকুটি ভঙ্গিতে এলিজাবেথ বলল, তার মানে? অ্যালান হাসলেন, বললেন, মাথার উপর আফ্রিকার তপ্ত আকাশ, যতদূর দেখা যাচ্ছে শুধু বনের ঘন প্রাচীর, তার ওদিকে বাঘ, বরা, সিংহ, হাতি, গন্ডার, বানর, ভাল্লুক আর নর রাক্ষস। বনজাতের মানুষ এর জন্যে কোনো রকম অস্বস্তি, ভয় না। অস্বস্তি হবে কেন? এসব জেনেই তো এ পথে এসেছি। যখন তখন আপনি আমাকে এমন তামাশা করেন কেন বলুন তো? আপনাকে কখনো বলেছি যে আমার ভয়ানক ভয় করছে মশায়? আর নয়, ফিরে চলুন। অ্যালান বললেন, মেজাজ যা দেখছি তাতে মনের কাজ ঝাঁজ ফুটে বেরোচ্ছে মেম সাহেব। ড্রয়িং রুম বিলাসিনী, ইংরেজ ঘরের মহিলা, এত কষ্ট, এই দুর্গম অভিযান সহ্য হবে তো? থামুন থামুন, বনে বনে দিন কাটান। ইংরেজ মহিলার কথা কবে ভুলে বসে আছেন? যত বনজাতের মানুষ দেখছেন, তো মহিলাদের সম্বন্ধে কি জানেন? মহিলারা, সব দেশের মহিলার কথা বলছি। মহিলারা ড্রয়িং রুম আলো করে যেমন, তেমনি রাজ্যপাট জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতেও পারে, বুঝলেন? তাদের শক্তি সামর্থ্য সামান্য নয়। ভালো, ভরসা পেয়ে নিশ্চিন্ত হলুম, ধন্যবাদ। খাওয়া দাওয়া সেরে শয়ন। এলিজাবেথের দুদিকে শুলেন দুজনে, অ্যালান আর গুড। কম্বলের নিরাপদ আবরণে দেহ সুরক্ষিত রেখে 4-5 হাত দূরে শুলো খিবা। উম্মপা শুলো না। উম্মপা বলল, আমি শোব না, তেমন ক্লান্তি বোধ করছি না। বন্দুক হাতে সারা রাত আমি দেব পাহারা। মালপত্র আছে, কালুয়ানাদের মুল্লুক বেশি দূরে নয়, সাবধানের মার নেই। আকাশে চাঁদ তখন মাথার উপরে এসে বসেছে। এলিজাবেথের চোখে ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে। একটু তন্দা আসে যদি, স্বপ্ন দেখে তন্দা ভেঙে যায়।
চমকে নিঃশ্বাস ফেলে উঠে বসে। স্বামী কার্টিসের চিন্তায় মন ভরে আছে। ও জঙ্গলটা হলো কালুয়ানাদের গ্রামের সীমানা। স্বামী কার্টিস এখান পর্যন্ত এসেছিলেন খবর পাওয়া গেছে। কে জানে ওখানে এখনো আছেন কিনা। যদি না থাকেন, ওখান থেকে কোথায় কোথায় কোন দিকে গেছেন? এমনি হাজার চিন্তা তাকে যেন কাটার চাবুক মারছে। একবার গভীর একটা নিঃশ্বাস। সে নিঃশ্বাসে অ্যালানের ঘুম ভেঙে গেল। অ্যালান বললেন, কি ঘুম হচ্ছে না? না। স্বনিঃশ্বাসে এলিজাবেথ বলল, কিছুতে ঘুম হচ্ছে না। অ্যালানের মমতা হলো। বেচারি। অ্যালান বললেন, ভয় নেই বলে এলিজাবেথের কাজ ঘেঁষে শুয়ে একখানা হাত প্রসারিত করে এলিজাবেথের হাতখানা চেপে ধরলেন। বললেন, আমি ধরে রইলুম হাত। এবার নিশ্চিন্ত হয়ে ঘুমন। ঘুমোতেই হবে, না হলে কাল এক পা চলতে পারবেন না। অথচ চলতে হবে। চলা ভিন্ন উপায় নেই এখন। এলিজাবেথ চোখ বুঝল। চোখ বুঝে হেনরি কার্টিসের চিন্তা এখান থেকে কাল সকালে বেরিয়ে কোথায় কত দূরে, এমনি আরও চিন্তা। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে জানতে পারল না। সকালে যখন ঘুম ভাঙল, রোদ বেশ কড়া হয়ে উঠেছে। বেলা 8টা বেজে গেছে। সকলে উঠে তৈরি। অপ্রতিভ হয়ে এলিজাবেথ বলল, এত বেলা হয়ে গেছে, আপনারা তৈরি? আমাকে ডাকেননি কেন? অ্যালান বললেন, প্রয়োজনের ঘুম ডেকে ভাঙাতে নেই। দেরি হলো তো তা হোক। 1 ঘন্টা বেশি যদি ঘুমিয়ে থাকেন, জানবেন তাতে 2 ঘন্টা চলবার শক্তি পাবেন। পথের এ ঘুম শুধু আমার আরাম দেয় না, দেহে অনেকখানি শক্তি দেয়, সামর্থ্য দেয়। তারপর যথানিয়মে যাত্রা শুরু। এদিন এবং এর পরের 2 দিন পথে কি অসহ্য গরম। রৌদ্রে দারুণ দহন জ্বালা। এখানকার মাটি রোদের তাতে ফেটে চৌচির হয়ে রয়েছে। গাছপালার জঙ্গল ঠেলে মারিয়ে চলতে হচ্ছে। পাতায় ঘাসে গুল্ম লতায় কেমন স্যাঁতসেঁতে ভাব। পাতাগুলো মুখে গায়ে লাগছে, যেন মরা মানুষের হাতের স্পর্শ। শুধু তাই নয়, পাতায় যেমন কাটা, তেমনি খসখসে রুক্ষ পাতা। গায়ে মুখে যেখানে লাগছে বিছুটির জ্বালা, যেন চুলকে চুলকে ফুলে ডুমো ডুমো ফোসকা পড়ছে গায়ে। এলিজাবেথ আর পারে না, বড় কষ্ট হচ্ছে। অ্যালান চেয়ে চেয়ে দেখছেন। মমতা হলো, হাজার হোক স্ত্রী লোক, এ পথের কষ্ট পুরুষ মানুষ সহ্য করতে পারে না। এলিজাবেথ মেয়ে মানুষ, তার বনেদি তাই বনেদি বড় ঘরের মহিলা। দুপুরবেলা লাঞ্চ খেয়ে যাত্রা শুরু করে কজনে এলেন এক জায়গায়। এখানে বনের গায়ে ছোট একটা পাহাড়। এ পাহাড় পার হয়ে ওদিকে নামতে হবে। এলিজাবেথ পাহাড়ের পানে চেয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে। অ্যালান বললেন, ভয় নেই, আমি এ পাহাড় পার করিয়ে দিচ্ছি। এলিজাবেথের কোমর ধরে তাকে অ্যালান তুলে নিলেন কাঁধে। এলিজাবেথের ঘোর আপত্তি। অ্যালান তাতে কর্ণপাত করলেন না। এলিজাবেথকে বয়ে পাহাড়ের ওপারে নিয়ে গিয়ে তিনি নামিয়ে দিলেন। গুড, খিবা আর উম্বপা এরাও এলো পাহাড়ের এপারে। জঙ্গলের গোলকধাঁধা যেন। এমন ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি সব গাছ পথ ঠাওর হয় না। কজনে নিঃশব্দে চলেছেন জঙ্গল মারিয়ে। জঙ্গল ঠেঙিয়ে সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলেছে। অ্যালান দাঁড়ালেন। এলিজাবেথ এবং গুডো দাঁড়ালেন। উম্বপা আর খিবা অনেকখানি পিছনে, তাদের ঘাড়ে ভারী মোট। তারা এলে 5 জনে ঘেঁষাঘেঁষি দাঁড়ালেন। দাঁড়িয়ে সামনে জঙ্গল ভেদ করে দৃষ্টি সঞ্চালন। আরও এগোবার আগে পরীক্ষা করা চাই। খানিক দূরে স্ট্রবেরির ঘন ঝোপ। অ্যালান বললেন, ওই ঝোপের ভিতর দিয়ে পথ মনে হচ্ছে, কিন্তু তার আগে দাঁড়ান, আমি দেখি। 4 জনকে একটু অপেক্ষা করতে বলে অ্যালান
এগোলেন। পথ ভালো ইশারা করে জানালেন, এসো। তখন লাইন দিয়ে 5 জনে এগোলেন। এক জায়গায় শুকনো ডাল সাজানো রয়েছে, যেন যত্ন করে সাজিয়ে রেখেছে কে। সেগুলো না মারিয়ে না ঘেটে সেগুলো ঘুরে এগোনো। তারপর হঠাৎ এলান দাঁড়িয়ে সংকেত জানালেন, থামো। তার এ সংকেত মানে বিপদের ভয় আছে। যেখানে তিনি দাঁড়ালেন সেখানটায় পথের মোড় বেঁকেছে। বার পর একটু আগেই শুকনো ডালপালা সাজানো, ঝড়ে নয়, প্রকৃতির খেয়ালে নয়, মানুষের হাতের স্পর্শ আছে এতে। নিচে হয়তো গহ্বর, সে গহ্বর চাপা দেওয়া হয়েছে শুকনো ডালপাতা এনে তার উপর জড়ো করে সাজিয়ে। হয়তো শিকারের ফাঁদ, মানুষ না জানোয়ার শিকার, কে জানে। 5 জনে হুঁশিয়ার হয়ে সে ডালপাতার ফাঁদ ঘুরে এগিয়ে এলেন। এগিয়ে এসেই দলের সকলকে হাত ইশারায় দাঁড়াতে বলে এলান লাফ দিয়ে পড়লেন একটু নিচে। সকলে চেয়ে দেখেন একটা বুড়ি ডাইনির মতো দেখতে ছুটে পালাচ্ছে। এলান গিয়ে তার একখানা হাত বেয়ে জোরে চেপে ধরেছেন। বুড়ি দুমড়ে বেঁকে এলানের পাশে লুটিয়ে পড়ে যেন। এলান তাকে জুতোর ঠোকর দিলেন। বুড়ি মাটিতে বসে পড়ল। রিভলভার উঁচিয়ে এলান তাকে ওদেশি ভাষায় কি বললেন। বুড়ি কি কতগুলো জবাব দিলে তার একটি কথা শুধু এরা বুঝলেন, সে কথা কালুয়ানা। এলান ইশারা করতে এরা 4 জনে কাছে গেলেন। তারপর বুড়িকে এলানের শাসানো, ভয় দেখানো, সঙ্গে সঙ্গে পা ঠোকা, রিভলভার উঁচানো। বুড়ি কেঁদে কোকিয়ে যা বলল শুনে এলান বললেন, কালুয়ানা গ্রামে আমরা এসে গেছি। এ বলছে এখানে এদের গায়ে একজন সাহেব বা সাদা জাতের আদমি আছে। এ কথায় এলিজাবেথের 2 চোখ আশায় উজ্জ্বল হলো। এলান বললেন, হেনরি কার্টিস কিনা তাও বলতে পারে না, তবে বলছে আমরা যদি সেখানে যাই তাহলে তার সঙ্গে দেখা হবে। গুড বললেন, যাওয়াই সাব্যস্ত তো? নিশ্চয়, এলান জবাব দিলেন। চট করে গুডের সেই ম্যাপখানা খুলে তিনি তাতে চোখ বুলালেন। দেখে বললেন, এই তো লেখা দেখছি কালুয়ানা। তবে এখানে সবে শুরু। এরপর অজানা জঙ্গল কত দূর পর্যন্ত, সে খবর যে ভগবান আফ্রিকা মহাদেশ তৈরি করেছেন তিনি ছাড়া কে বা জানেন। বুড়িকে এলান বললেন ওদেশি ভাষায়, তোদের গ্রামে নিয়ে চল। সেই সাদা আদমিকে আমরা দেখতে চাই। যদি ঠিকঠাক নিয়ে যাস ভালো, বদমাইশি করলে একটি গুলিতে তোর মাথার খুলি উড়িয়ে দেব। বুড়ির চোখে যেমনি ভয় তেমনি রাগ, কিন্তু রাগ করে লাভ নেই। বুড়ি বলল, এসো। কেন নিয়ে যাব না? আমি কি চোর? মানুষটাকে চুরি করে রেখেছি? কথা শোনো। বুড়ির হাতখানা উমোপা ধরেছে চেপে পালাবে, সে সাধ্য নেই তার। বুড়ির সঙ্গে সকলে এসে পৌঁছলেন ওদের বসতির কাছে। কখানা ঘর, পাতার ছাউনি, ওদেশি স্ত্রী পুরুষের ভিড়। সে ভিড়ে একজন পুরুষ মানুষ। সে মানুষের গায়ের রং এ জাতের মতো নয়, দেখলেই চেনা যায়, ইউরোপিয়ানের চামড়া। তবে আফ্রিকার রোদে তামাটে পানা ছোপ লেগেছে সাদা রঙে। এই কি হেনরি কার্টিস, এলিজাবেথের হারিয়ে যাওয়া স্বামী? এলানের বুকখানা ধক করে উঠল। সে দাঁড়িয়ে আছে যেন অষ্টম পরিচ্ছেদ। সে দাঁড়িয়ে আছে যেন কাঠের মূর্তি। হয়তো এককালে সুপুরুষ ছিল, এখন কঠিন কঠোর মুখ চোখ। এরা সজাত, এদের দেখেও তার মুখ চোখে এতটুকু ভাবান্তর নেই, আনন্দ নয়, দুঃখ নয়। তার মুখে সম্ভাষণের একটি কথা পর্যন্ত নেই। পোশাক এখানকার গায়ের লোকের মতো নয়, বেয়ারা ছাদের পোশাক। এককালে সভ্য জগতের দর্জির হাত পড়েছিল এ পোশাকে, কিন্তু কালে নানা জোড়াতালি খেয়ে খেয়ে দর্জির হাতের
সে ছাপ বহুকাল নিচ্ছিন্ন হয়েছে। ট্রাউজারের আদলটা শুধু বজায় আছে, বাকি পোশাক তার কোনো শ্রী নেই, ছাদ নেই, কোনো রকমে দেহের আবরও রক্ষা করছে। অ্যালান তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন তার পানে। লিজাকে সে দেখছে বটে, বেশ সাগ্রহ দৃষ্টি, কিন্তু এ দৃষ্টি দেখে মনে হয় না দেখে লিজাকে চিনেছে, কিংবা কে জানে ওর মনে সন্দেহ না দ্বিধা। এলিজাবেথকে সে এখানে কল্পনা করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। ভাবলে এলিজাবেথ কি করে এখানে আসবে? সে সভ্য সমাজে লন্ডনের শৌখিন আসরে বিরাজ করছে, সে পারে না এই বনদেশে আসতে, সে পারে না। তাই কি না, অর্থাৎ অ্যালানের মনে হলো এলিজাবেথকে ও চেনে না, জানে না, কিংবা অবস্থার ফেরে চিনতে এখন চায় না। লোকটার পায়ের জুতো জুতো নয়, চামড়া কেটে পায়ে কোনো মতে লেস বেঁধে আটকে রেখেছে। হরিণের কাঁচা চামড়া কেটে পায়ের এ আচ্ছাদন তৈরি, নোংরা, কদর্য বেশ, চেহারাও তেমনি। একে যদি স্বামী বলে এলিজাবেথ এখন গ্রহণ করেন, তাহলে সভ্য সমাজে এলিজাবেথকে আর মাথা তুলে দাঁড়াতে হবে না। না না, এ স্বামীকে আবার গ্রহণ করার চেয়ে ত্যাগ করাই উচিত হবে তার পক্ষে। এককালে চেহারা হয়তো ভালো ছিল, অ্যালান পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছেন। মাথায় অমন বড় বড় চুল, মেয়েদের মতো খোপা বাঁধা যায়। একে স্বামী বলে মানা এলিজাবেথ পারবেন বলে মনে হয় না। এলিজাবেথের পানে অ্যালান তাকালেন। এলিজাবেথ অন্যদিকে চেয়ে আছে, এর সম্বন্ধে সম্পূর্ণ সম্পূর্ণ নির্লিপ্ত, উদাসীন। মনে হলো এলিজাবেথের সম্বন্ধে চিন্তার কারণ নেই, বিহ্বল ভাব মোটে নয়। না, এর সঙ্গে এলিজাবেথের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার কাঁধে হাত রেখে ও দেশি ভাষায় অ্যালান তাকে কী প্রশ্ন করলেন। অ্যালানের কথার জবাব সে দিল, গলায় আওয়াজ রীতিমতো জোয়ারের মতো কর্কশ। তারপর নানা প্রশ্ন করে অ্যালান জানলেন লোকটা ইংরেজ, ইংরেজি ভাষায় কথা কইছে। আজ কতকাল পরে? ও আজ 5 বছর এখানে আছে। অ্যালান জিজ্ঞাসা করলেন, হেনরি কার্টিস বলে এক ইংরেজ ভদ্রলোক এর মধ্যে এদিকে এসেছিলেন কিনা জানো? সে বলল, কিন্তু আপনি কার্টিস নন। না, অ্যালান বললেন, আমার নাম অ্যালান কোয়াটারম্যান। ইনি হলেন হেনরি কার্টিসের স্ত্রী মিসেস কার্টিস, আর ইনি মিসেস কার্টিসের ভাই। এরা একজনের এরা একজনের নাম উম্বোপা ও এ খিবা। আপনি তাহলে হেনরি কার্টিস নন? সে কথার জবাব না দিয়ে লোকটা বলল, আপনারা দলে মোটে 5 জন, আপাতত এখানে 5 জনকে দেখছো। অ্যালান দিলেন জবাব। লোকটার মুখে একটু বাঁকা হাসি। সে বলল, বাকি লোকজন মারা গেছে তো? হ্যাঁ। অ্যালান বুঝলেন লোকটার মনে অভিসন্ধি। অ্যালান বললেন, না, অনেক মোটঘাট কি না, তারা সেসব নিয়ে আসছে, পিছিয়ে পড়েছে। আপাতত আমরা 5 জন এগিয়ে এসেছি। এ কথা না বলে উপায় নেই। গ্রামে এ সাদা লোকটা প্রতিপত্তি খাড়া করেছে, না হলে 5 বছর ইংরেজের সন্তান হয়ে এই বুনো জায়গায় থাকবে কেন? থাকবার হেতু আছে নিশ্চয়। সে হেতু? অ্যালান বললেন, চলো ভিতরে যেতে চাই। দরজায় দাঁড় করিয়ে আলাপ করা আমাদের ভালো লাগছে না, চলো। তার স্বরে বেশ জোর, আদেশের সুর। লোকটা বলল, এসো। আগে সে লোক, তারপর অ্যালান, অ্যালানের পর এলিজাবেথ, এলিজাবেথের পর গুড। কজনে ঢুকলেন। সামনে উঠোন, বাড়ির বাইরে সামনে বনদের বেশ একটি পুরোদল জমায়েত হয়েছে। তারা দাঁড়িয়ে আছে কাঠের পুতুলের মতো, নির্বাক নিস্পন্দন। তাদের গা ঘেঁষেই এরা
উঠান এরা উঠোনে ঢুকলেন। এরাও উঠোনে ঢুকছিল। উম্মপা একটা বন্দুক খাড়া করে পথ আটকালেন। বলল, খবরদার, বাইরে থাকো, ভিতরে যাবে না। বন্দুক দেখে তারা চুপচাপ দাঁড়ালো। উম্মপা আর খিবা দাঁড়ালো দরজা চেপে। তারপর হুঁশিয়ার থাকতে হবে। এরা কি সলা পরামর্শ করে কি করে সেদিকে। কালুয়ানা জাত যেমন ভীরু, তেমনি বাগে পেলে বেপরোয়া হয়ে ওঠে বিলক্ষণ। দরজায় খাড়া থেকে দুজনে উৎকণ্ঠ রইল, ভিতরে এবং বাইরে দুদিককার খবরদারিতে। উঠোনে এসে এলান চারদিকে বেশ করে তাকালেন। এদের এনে লোকটা একটা ঘরে বসালো। খুব নোংরা ঘর। ঘরে যেমন জঞ্জাল, তেমনি সাতানে দুর্গন্ধ। এলিজাবেথের দু চোখ এত বড়, সে যেন সিটিয়ে আছে, কিন্তু ভদ্রতা রক্ষার জন্যে প্রাণপণে এসব সহ্য করছে। লোকটা বলল, 5 বছর নিজের জাতের মানুষের মুখ দেখিনি, বুঝলে। কাঠের দুটো টুল, গাছের একটা গুড়ি টেনে টুনে কজনে তাতে বসলেন। অ্যালান বললেন, আপনি এখানে আছেন 5 বছর? আপনার নাম? স্মিথ। 5 বছরের বেশি হবে তো কম নয়। আপনারা এদিকে মানে শিকারের মতলব? না, শুধু জঙ্গল দেখা। এলিজাবেথ আর গুড দুজনে একসঙ্গে তাকালেন স্মিথের দিকে। গুড বললেন, আমার ভগ্নিপতি, তার স্বামী হেনরি কার্টিস আজ 2 বছরের উপর নিরুদ্দেশ। আমরা তার সন্ধানে বেরিয়েছি। ভুরু কুঞ্চিত করে স্মিথ তাকালো গুডের দিকে। বলল, হেনরি কার্টিস? হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, এখানে এসেছিল বছরখানেক আগে। সঙ্গে শুধু একটা বেয়ারা। বেয়ারাটা আবার এক চোখ কানা, আর তার মুখে বিশ্রী একটা কাটা দাগ। এলিজাবেথের দেহে রোমাঞ্চ, দু চোখ বিস্ফারিত। সে বলল, হ্যাঁ হ্যাঁ, তা এখন তিনি কোথায়? এ কথার জবাব দিল না স্মিথ। উঠে ঘরের কোণে একটা বড় টেবিল, সেই টেবিলের পাশে দাঁড়ালো। টেবিলের উপর একটা জগ, জগের পাশে কাঠের কটা পেয়ালা। আতিথিত্যের কথা মনে পড়ল বুঝি। এর মধ্যে 2-3 বার এলিজাবেথের পানে যে দৃষ্টিতে তাকালো, অ্যালানের তা দৃষ্টি এড়ায়নি। অ্যালান বুঝলেন লোকটার মনে দুর্ভিসন্ধি আছে। তিনি মনে মনে ঠিক করলেন, রোসো, তুমি যত বড় কুকুর হও না কেন, আমি তোমার তেমনি মুগুর। স্মিথ বলল, বড় দুঃখের কথা, ভালো মদ নেই। তবু এটা হচ্ছে পোকা মদ। নেশা হয় খুব একটু, তবে আরাম পাবেন। এলিজাবেথ প্রশ্ন করল, মিস্টার কার্টিস এখন কোথায়? দয়া করে যদি। কাঠের পেয়ালায় স্মিথ ঢালল সেই পোকা মদ। বলল, জিনিসটা খারাপ লাগবে না, নিন। চোখের ইশারায় গুডকে অ্যালান হুঁশিয়ার করলেন। পেয়ালা নিয়ে গুড আড়ালে দাঁড়ালেন। গুডের সামনে দাঁড়ালেন অ্যালান। স্মিথ নিঃশেষে নিজের পেয়ালা পান করল। অ্যালানের ইঙ্গিতে গুড পেয়ালার পানিটুকু ফেলে দিলেন স্মিথের অলক্ষ্যে। অ্যালান বলে উঠলেন, ওহো, আমার কাছে ব্যান্ডি আছে, ভুলে গিয়েছিলুম। ব্যান্ডির নাম শুনে স্মিথ বলে উঠল, বটে, বাঁচাও বাবা, ব্যান্ডির স্বাদ বিলকুল ভুলে গেছি। খিবা দিল ব্যান্ডির বোতল। যে কালুয়ানারা দরজার সামনে দাঁড়িয়েছিল তারা চেয়ে দেখছে। বোতলটা নিয়ে অ্যালান দাঁড়ালেন টেবিলের ধারে। খিবা এলো কাছে, তার হাতে বোতল আর গ্লাস। স্মিথ তখন তার জগ থেকে মদ ঢেলে কাঠের পেয়ালায় ভরে মুখে তুলে এলিজাবেথ আর গুডের গা ঘেঁষে এসে দাঁড়ালো। অ্যালান বোতল খুললেন, গ্লাসে ব্যান্ডি ভরলেন। খিবা বলল স্মিথকে লক্ষ্য করে, এরা বদলোক, ভয়ানক বদ। চোখের ইশারায় অ্যালান জানালেন তিনি বুঝেছেন। বললেন, তিনি সাবধানে, চোখের ইশারায় সাবধানে
এদের কায়দা করা চাই। বললেন কিন্তু সাবধানে, এদের কায়দা করা চাই। দলে এরা রীতিমতো পুরো। 3টে গ্লাস তিনি ভর্তি করলেন। কানে এলো স্মিথের কথা। স্মিথ বলছে গুডকে, কোথা থেকে তোমরা আসছো? গুড দিলেন জবাব, পূর্বাঞ্চল থেকে। স্মিথ বলল, সত্যি? কিন্তু খুব সাবধান, ওই অ্যালান কোয়াটারম্যানকে। লোকটা ভারী পাজি। ওর সম্বন্ধে যেসব কথা শুনেছি, অ্যালান এলেন ওদের কাছে যেন এসব কথা তিনি শোনেননি, এমনি ভাব। এসেই গুডকে দিলেন একটা গ্লাস, স্মিথকেও একটা। স্মিথ লাফিয়ে উঠল বোতল দেখে। বোতলটা অ্যালানের হাত থেকে এক চুমুকে সেটা নিঃশেষ করে ফেলল। বলল, জিতা রহো বাবা। হ্যাঁ, বাপের কাজ করলে, ব্যান্ডি খাওয়ালে, এ জন্মে এ জিনিস আবার মুখে দেব তা আর ভাবিনি। স্মিথের খাওয়া হলে অ্যালান বললেন, কার্টিস কোথায়? স্মিথ তাকালো অ্যালানের দিকে, ভুরু কুঞ্চিত। অ্যালান বললেন, বলো। স্মিথ বলল, আমার এখানে সে ছিল শুধু একটি দিন, ব্যাস। তার পরের দিনই চলে যায়। তার মাথায় ঢুকেছিল কি করে জানি না, এরপরেই উত্তর দিকে আছে মরুভূমি, সেই দিকে যাবে আহাম্মক। গ্লাসটা উপর করে স্মিথ গলায় ঢালল, তারপর বলল, হ্যাঁ, বেরিয়ে বেশি দূর যেতে হয়নি বাছাধনকে। জঙ্গলে ঢোকে সামনেই দেখবে হাড়ের বোঝা জড়ো হয়ে আছে। এলিজাবেথের সামনে এ নিয়ে আলোচনা উচিত হবে না ভেবে অ্যালান শুধু বললেন, এখান থেকে তিনি যখন যান তাকে কেমন দেখেছিলে? তার মানে তার শরীর ভালো? হ্যাঁ, ভালোই। স্মিথ বলল, এধারে অনেকেরই ম্যালেরিয়া হয়, তাকে সে ম্যালেরিয়ায় ধরেনি। রসদপত্র ছিল সঙ্গে? হ্যাঁ, বহুত। শুনলাম সে বেশ তোয়াজে আরামে দিন কাটাচ্ছিল। যাবার সময় রসদপত্র সব নিয়ে গেল? নিশ্চয়। সঙ্গে কানা বেয়ারা ছিল, সেই বেয়ারাটা নিয়ে গেল। অ্যালান কি ভাবলেন, তারপর বললেন, সত্যি মরুভূমি আছে নাকি উত্তর দিকে? স্মিথ বলল, তা জানি না, থাকলেও সেখান পর্যন্ত কেউ কখনো যায়নি। কেউ গেলে নিশ্চয় শুনতাম। এখানকার এই বোনেরা কখনো যায়নি, যেতে পারে না। তা অন্য লোক যাবে কি? কেন যায় না? অ্যালান করলেন প্রশ্ন। ভয়ে সে ভয়ে, দেবতা দৈত্য ভূত পেট, ভয়ানক ভয়ানক জন্তু জানোয়ার কি না আছে তাদের ভয়ে। তাহলে মরুভূমি নয়? না না, স্মিথ বলে মাথা নেড়ে বলল, মরুভূমি নয়, হীরের খনি। ধাপ্পা বাজে কথা, কিছু নেই। কার্টিসের মাথায় ছিল সিট, বলে হীরের খনি আছে, সঙ্গে যাবার জন্য আমাকে বলেছিল। আমি বলেছিলাম বাজে গল্প, মানে করেছিলাম যেও না, মানা করেছিলাম যেও না। তা শুনল না। আমি অনেক বুঝিয়েছিলাম, বলেছিলাম ওদিকে জঙ্গল আর জঙ্গল, ভয়ানক জঙ্গল, গেলে বাঁচবে না। তা শুনল না, তবু গেল আহাম্মক। তবে বেশি দূর যেতে হয়নি, খানিক গিয়েই জন্তু জানোয়ারের কবলে মারা গেছে নির্ঘাত। আমি আর বাধা দিলাম না, যাবেই যখন, গিয়ে মরবে যখন মরুক, আমার কি। কথাটা বলে স্মিথ তাকালো অ্যালানের দিকে। অ্যালান তার দিকে চেয়ে আছেন একাগ্র দৃষ্টিতে। স্মিথের মনে হলো অ্যালানের চোখ যেন সিংহের চোখের মতো জ্বলছে। গুড করলেন স্মিথকে প্রশ্ন, সে মারা যাবে জেনেও তুমি তাকে বাধা দিলে না? স্মিথের কেমন খেয়াল হলো, তাই তো। কথাটা এভাবে বলা ঠিক হলো না। সে বলল, না মানে, সে যদি যেতে চায় আমার কি দায়, তাকে আটকাবো? কিন্তু তুমি যে কথা বললে, গুড বললেন। অ্যালান তাকালেন গুডের দিকে, দৃষ্টিতে ইঙ্গিত। এ লোকটার কথা ধরে তর্ক বা ওকে দায়ী করতে গেলে অনিষ্ট ছাড়া ইষ্ট হবে না। অ্যালান চকিতের জন্য ঘরের বাইরে দৃষ্টি বোলালেন। বাইরে কালোয়ানার দল আরও পুরো হয়েছে, এখন প্রায় 300-350 হবে। বেশ ঘেঁষাঘেঁষি সব দাঁড়িয়ে আছে, কারো মুখে কথা নেই। ঝড়ের আগে প্রকৃতির যেমন থমথমে ভাব দেখা যায়, তেমনি ভাব যেন
কে জানে কি উদ্দেশ্যে এমন চুপচাপ। খিবা আর উম্বপা বন্দুক উঁচিয়ে দরজায় পাহারায় মোতায়েন। থাকুক বন্দুক, দুজনে কি করতে পারে। ওই অস্ত্রগুলো মানুষ যদি ওই অতগুলো মানুষ যদি খেপে ওঠে একসঙ্গে। অ্যালান বললেন স্মিথকে, তুমি বলছো এখানে তুমি আছো 5 বছর, কালুয়ানা জাতকেও তাহলে বেশ ভালো করে তুমি জানো। এও জানো মানুষ খুন করতে এদের হাত এতটুকু কাঁপে না। স্মিথ বলল, ভারী লড়াইয়ে জাত, ভয়ানক বেপরোয়া, ভয় ডর জানে না। হ্যাঁ, আর ব্যান্ডি আছে? মুখে চোখে ভাবান্তর নেই। সহজভাবে অ্যালান বললেন, না, ওই একটিমাত্র বোতল ছিল সম্বল। অন্যায়, ভয়ানক অভদ্রতা। স্মিথ বলল, তুমি কি খাবে? আর যদি না খাও, তোমরা কেউ আর খাবে? না না, এলিজাবেথ আর গুড দুজনেই বললেন তারা আর খাবেন না। অ্যালান এগিয়ে এলেন স্মিথের দিকে, এসে স্মিথের হাত থেকে বোতলটা নিয়ে বললেন, আমি খাবো একটুখানি। বলে গলায় একটু ঢাললেন, ঢেলে স্মিথকে বললেন, এখানে এই বনে এমন পড়ে আছো কেন? কেন? স্মিথ বলল, তার কারণ এখানটা আমার ভালো লাগে। এখানে রাজার হালে বাস। এরা এরা আমার গোলাম। এদের যা হুকুম করব মাথা নিচু করে তা মানবে। কথাটা স্মিথ বলল নেশার উগ্রতায়, কিন্তু নেশার উগ্রতা থাকলেও সে কথায় অ্যালান পেলেন দুর্বিসন্ধির আভাস। চূড়ান্ত শয়তানি ফন্দি ওর মনে। ওকে নেশায় আচ্ছন্ন রেখে কাজ আদায় করা চাই। ও না বোঝে ওর কুমতলব আছে। অ্যালান সন্দেহ করেছেন, তাই তিনি কথাটা পাল্টে নিলেন। বললেন, কার্টিস চলে যাওয়ার পর তার সম্বন্ধে কোনো কথা তুমি আর শুনেছিলে? কোনো গল্পগুজব? সেরকম সহজভাবে শান্ত কণ্ঠে অ্যালান এই কথা বললেন যেরকম সহজভাবে শান্ত কণ্ঠে অ্যালান এই কথা বললেন, স্মিথের মনে বিন্দুমাত্র দ্বিধা বা সংশয় হলো না। স্মিথ তাকালো অ্যালানের পানে। অ্যালান বললেন, এখানকার বুনোদের মুখে কোনো রকম গল্প শোনোনি? কোনো গুজব? না। বোতলের উপর স্মিথের মন পড়ে আছে। কোনো কথা তার ভালো লাগছে না। সে বলল, কার্টিসের জন্য আমার মাথা ব্যথা হবার কোনো কারণ ছিল না। জেদি মানুষ জেদ ধরেছে, হীরের খনি তার চাই। বদ্ধ পাগল। আরে হীরের খনি থাকলে আমরা তার কিছু রাখতুম নাকি? হুঁ, চাই চাই হিরে এনে এখানে ডায়মন্ড প্যালেস বানিয়ে ফেলতুম না? তবে হ্যাঁ, সেই কানা বেয়ারাটা যা বলেছিল এসে, তা যদি বিশ্বাস করো। বলে স্মিথ বাড়ালো তার খালি গ্লাসটা অ্যালানের দিকে। তার গ্লাসে একটু ব্যান্ডি ঢেলে অ্যালান বললেন, কানা বেয়ারা এসেছে কি বলেছিল? হ্যাঁ, বললুম না, সঙ্গে ছিল অন্ধের নড়ি, একটা কানা বেয়ারা। সেই বেয়ারাটা এসেছিল 2 দিন পরে ফিরে। ফিরে এসে আবোল তাবোল কত কথা বলেছিল কি না। কানা বেয়ারা তাহলে ফিরে এসেছিল? অ্যালানের দু চোখে আকুল প্রশ্ন। এলিজাবেথ এবং গুড তাদেরও চোখে প্রশ্নের ধারা। স্মিথের মুখের পানে তিনজনে চেয়ে অধীর দৃষ্টিতে। গিলাসটা এক চুমুকে নিঃশেষ করে স্মিথ বলল, হ্যাঁ, সে ফিরে এসেছিল একা। সে প্রায় 3 হপ্তাহ পরে। 3 হপ্তাহ পরেই। এসে কি সে বলল? কম্পিত কণ্ঠে এলিজাবেথ করল প্রশ্ন। স্মিথ তাকালো এলিজাবেথের পানে। উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু মুখে কথা নেই। কেমন বিহ্বল তার চোখের দৃষ্টি। এলিজাবেথের উপর থেকে সে দৃষ্টি সরে না। আবেশে বিভোর যেন। গ্লাসটা সে তুলল। অ্যালান বুঝলেন প্রত্যেকটি জবাবের জন্য সে চায় দাম। তার ওই গ্লাস ভর্তি করে দিতে হবে। তিনি স্মিথের কাজ ঘেঁষে দাঁড়ালেন। তার হাত থেকে গ্লাসটা নিয়ে আবার তাতে ব্যান্ডি ঢাললেন। পুরোপুরি নয়, আধ গ্লাসটা। ঢালা হতেই স্মিথ ছো মেরে গ্লাসটা নিয়ে মুখে তুলল। অ্যালান তার হাতখানা চেপে ধরলেন। বললেন, আগে জবাব দাও, কানা কি বলেছিল?
ভুরু কুচকে স্মিথ বলল, কানা এখানেই এসেছিল, এই ঘরে এইখানে। বলতে পারল কই? বলতে গিয়ে হুমড়ি খেয়ে মেঝে পড়ে গেল। বুঝলাম মরণ তাকে ধরেছে। 4 ঘন্টা পরে মারা গেল। আমরা তাকে মাটি চাপা দিলুম, তবে সে সম্বন্ধে আমি নিশ্চিত নই। তার মানে আমার লোকজনকে আমি বলেছিলাম তাকে গোড় দিতে, বোধহয় দেয়নি। তার কারণ, স্মিথ বলল এলিজাবেথের দিকে চেয়ে, এখানে আমরা মাংস খেতে পাই না, পাখি বা হরিণ পাওয়া যায়, কিন্তু কি করে মারব? বন্দুক আছে, কিন্তু গুলি বারুদ নেই, একটা সররা পর্যন্ত নেই। কাজেই তারা যদি সে কানার মাংস। অ্যালান লক্ষ্য করলেন এলিজাবেথের মুখ এ কথায় চকিতে কাগজের মতো সাদা। হতভাগ্য স্মিথকে থামানো দরকার। তিনি বলে উঠলেন, ও কথা থাক। কানা বেয়ারাটা মারা যাওয়ার আগে কি খবর দিয়েছিল কার্টিসের সম্বন্ধে বলো। সে খবরের কোনো মানে হয় না। সে লোকটার তখন মাথার ঠিক নেই, যাকে বলে বদ্ধ পাগল। বলে আগুনের মতো তপ্তরোদ, পায়ের নিচে দুনিয়ার মাটি যেন আগুনের খাপড়া। শুধু এই হয়, এই এক কথা। কার্টিস কোথায়? তার কি হলো? সে কথা বলেছিল? এ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ঘরে আর আঙিনার কোথায় কি কি, পিছনে কি বা কে, অ্যালান বেশ করে দেখে নিলেন। স্মিথ বলল, স্পষ্ট তেমন কিছু নয়, তবে যা বলল বুঝলুম। কার্টিসকে ফেলে ও পালিয়ে এসেছে। এই নাও আরেক গ্লাস। অ্যালান তার গ্লাসে দ্বিতীয় ব্র্যান্ডি অ্যালান তার গ্লাসে দিলেন ব্র্যান্ডি।